hand, my D, and place them both in mine. You know you stopped me dead while I was passing by. And now I beg to see you dance just one more. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই আশা করি ভালো আছো। আর আমার লাস্ট প্রেগন্যান্সি স্টোরিটা তোমাদের শুনতে আশা করি ভালো লেগেছে। তো তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার ইনিশিয়াল ডেজ মানে তিয়ারা হওয়ার পর আমরা ইনিশিয়াল ডেজগুলো কীভাবে কাটিয়েছি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো বলেছিলাম। তো আমি ভাবছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তিয়ারা হওয়ার আগে এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু কিনে রাখতে হয়। যেরকম তিয়ারা হওয়ার আগে আমাদেরকে ক্রিপ কিনে রাখতে হয়েছিল, ওর স্ট্রলার কিনে রাখতে হয়েছিল, কার সিট কিনে রাখতে হয়েছিল, এই সমস্ত কিছু কিনে রাখতে হয়েছিল, প্লাস এক দুটো জামাও কিনে রাখতে হয়েছিল। কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটু আমরা সুপারস্টিশিয়াস থাকি যে কিছু কিনবো না, আগে থেকে না হওয়ার পর থেকে কিছু কিনবো না। ইনফ্যাক্ট আমিও ভীষণ সুপারস্টিশিয়াস, আমিও সেরকম কিছু কিনতে চাইনি। মানে জামা কাপড় অনেকে আমি দেখেছি এখানে অনেকে বেবির জামা কাপড় অনেক কিছু কিনে কিনে রাখে, মানে সব কিছু সেট ফেট করে রাখে। কিন্তু আমি নিজেও একটু সুপারস্টিশিয়াস, তাই জন্য আমিও অনেক কিছু কিরকম কিছু কিনে রাখিনি। জাস্ট এক দুটো জামাই কিনে রেখেছিলাম, আর কিছু কিনে রাখিনি। কিন্তু যেটা কেনা ইজ ম্যান্ডেটরি এখানে সেটা অবশ্যই কিনে রেখেছিলাম, যেরকম ক্রিপ, স্ট্রলার, কার সিট এগুলো। তো স্ট্রলার আর কার সিটটা আমরা 3-in-1 কিন্ডার ক্রাফটের ওটা কিনেছিলাম। তো কার সিটটা ওটার মধ্যেই ছিল, স্ট্রলার কার সিট সব একসাথেই ছিল। তোমরা দেখো তিয়ারা যে কার সিটটা তোমরা আমাদের ভিডিওতেগুলোতে দেখতেই পাও, তিয়ারা একটা কার সিটে বসে। তো ওই কার সিটটাই ও একদম জন্ম হওয়ার পর থেকে ওটাতেই বসছে। তো এগুলো অ্যাকচুয়ালি কিনে রাখতেই হয়। তো এগুলো আমাদের সমস্ত কিছু কিনে রাখতে হয়েছিল। ইনফ্যাক্ট আমরা চেঞ্জিং টেবিলও কিনেছিলাম, যেটাতে শুয়ে ডায়াপার ফায়াপার চেঞ্জ করে, তো ওটাও আমরা কিনে রেখেছিলাম। তো এই সব কিছুগুলোই আমরা আগে থেকে কিনে রেখেছিলাম। তো এবার তিয়ারা হয়েছে, তো আমার তো নর্মাল ডেলিভারি হয়েছিল, তোমাদেরকে অনেকবার বলেইছি সেটা। তো নর্মাল ডেলিভারি হয়েছে, আর আমরা 11 জুন রাত 12টা নাগাদ পৌঁছেছিলাম। তো ওরা আমাকে ওই কন্ট্রাকশনটা কি কত মিনিটে মিনিটে হচ্ছে সেটা চেক করছিল। তারপরে আমাকে লেবার রুমে ঢুকিয়ে দেয়। আর এখানে লেবার রুমে বাচ্চার বাবাও ঢুকতে পারে, মানে বাচ্চার বাবাকে অ্যালাউ করে। তো আমার হাজব্যান্ডও তো আমার সাথে ছিল। তারপরে অনেকক্ষণ ধরে পেন সহ্য করতে। তো আমার বেবি হওয়ার কিছুদিন আগে আমার আবার একটা বন্ধুরও বেবি হয়েছিল। তো ও আমাকে বলেছিল যে ওখানে দুটো অপশনের কথা জিজ্ঞেস করে, একটা হচ্ছে ইনজেকশন নেওয়ার ফর দ্য পেন রিলিফ, আর একটা হচ্ছে লাফিং গ্যাস মানে নাইট্রাস অক্সাইড। তো এটা নেওয়ার অপশন থাকে। তো আমাকে বলেছিল তুই নাইট্রাস অক্সাইডটা নিবি, ওই ইনজেকশনটা নিস না। তো আমিও সেরকম নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নিয়েছিলাম। তো ওই লাফিং গ্যাস নিয়ে আমরা হাসাহাসি করতাম। আমি বলতাম আমি না খুব ভীষণ হাসি, আর সব কথায় কথায় হাসি ভীষণ। তো বলতে তোর লাফিং গ্যাস নেওয়ার দরকার হবে না, তুই তো এমনিই হাসবি, হয়তো বাচ্চা বের করতে করতেও হাসবি। তো যাই হোক, এই সমস্ত আমাকে মজা টজা করতো। তো আমি গিয়ে গিয়ে বলেছিলাম যে হ্যাঁ আমি লাফিং নাইট্রাস অক্সাইড মানে লাফিং গ্যাসটা নেবো। তো ওই গ্যাসে যা আমার রিলিফ হয়েছিল মানে কি বলবার নয়, মানে ও আমাকে বলে দিয়েছিল বলে আমি ভীষণই ওর জন্য তোর কাছে থ্যাঙ্কফুল যে সত্যি ওই গ্যাসটাতে আমি কোনো পেনই বুঝতে পারিনি। মানে একটু পেন হচ্ছে আর ওটা টেনে নিচ্ছি, ওটা পেন হচ্ছে একটু টেনে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডও ওটা আবার ও একটু টেনে দেখছিল যে কিরকম খেতে, বলিস কি বিচ্ছিরি এটা, তুমি কি করে নিচ্ছ। কিন্তু ওই সময় ওটা আমার কাছে স্বর্গ পুরো, মানে পুরো একটা ঘোরের মধ্যে রেখেছিল। পুরো ঘোরের মধ্যে আমি একটা ছিলাম, ওই না গ্যাসটা নিচ্ছি আর এ করছি, গ্যাসটা নিচ্ছি আর এ করছি। তো ওটা কিছুক্ষণ নেওয়ার পর আমার বাথরুম মানে বাথরুম যেতে হবে এরকম ফিল হচ্ছিল। তো আমি এরকম যেতে যেতে তারপরে আমার হঠাৎ করে পুরো ওয়াটার ব্রেক হয়ে যায়। তখন আমি আর আমার হাজব্যান্ডে ছিলাম ঘরে। তো সঙ্গে সঙ্গে নার্সকে ডাকলো, নার্স আর কি চেক করলো তারপরে যে সব কিছু ভেতরে ঠিক আছে কিনা। এখানে সার্ভিসটা ওপেন হতে হয়, তো সবাই জানো মোটামুটি 10 সেন্টিমিটার অব্দি ওপেন হতে হয়। আর এখানে একটা রুল আছে যে 4 সেন্টিমিটার যতক্ষণ না ওপেন হবে ততক্ষণ তোমাকে ওরা অ্যাডমিশন করবে না আর কি হসপিটালে। তো আমি যখন গেছিলাম আমার তো 4 সেন্টিমিটার ওপেনই হয়ে গেছিলো। তো যদি 4 সেন্টিমিটারের কম হয় তো বাড়ি পাঠিয়ে দেয়, না তো 4 সেন্টিমিটার ওরা চেক করে 4 সেন্টিমিটার ওপেন হচ্ছে কিনা। তো 4 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার অব্দি তো ওপেন হতেই হয়। 10 সেন্টিমিটার হচ্ছে অ্যাকচুয়াল সাইজ ওটা ওপেন হওয়ার জন্য। তাই জন্য ওখানে কিছু জিম ইকুইপমেন্টস রাখা থাকে। অনেকের যেরকম পেন হয় বাট সার্ভিক্সটা ওপেন হতে চায় না, তাই জন্য জিম ইকুইপমেন্টস রাখা থাকে যেটা তোমাকে হেল্প করে যে সার্ভিক্সটা ওপেন করার জন্য আপ টু 10 সেন্টিমিটার। তো আমাকেও এরকম একটা ইকুইপমেন্ট দিয়েছিল, বাট আমার সেটা সেরকমভাবে কাজে লাগেনি। আমার আস্তে আস্তে নিজে থেকেই সার্ভিক্সটা ওপেন হয়ে গেছিলো 10 সেন্টিমিটার অবধি। আর খুব তাড়াতাড়ি ওপেন হয়ে গেছিলো সার্ভিক্সটা। মানে আমার যে মিডওয়াইফ ছিল তো উনি বলেছিলেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমরা ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তুমি তোমার ওপেন হয়ে যাবে। তো আমার খুব তাড়াতাড়ি ওপেন হয়ে গেছিলো সার্ভিক্স 4 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। মানে 12টার সময় আমি গেছি তো মোটামুটি হসপিটালে, তো 4:45টার মধ্যেই তিয়ারা হয়ে গেছে। তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি হয়ে গেছে সার্ভিক্সটা ওপেন।
তো অনেকের তো প্রায় 24 ঘন্টা 18 আওয়ার্স পর্যন্ত পেন সহ্য করতে হয়। এখানে পেনও সহ্য করায়, তারপরে আবার সিজার বেবি করে, মানে নর্মাল বেবি ওরা মানে ট্রাই করে, তারপরে পেন দেয়, পেন ইন্ডিয়া, পেন লেবার পেন, মানে পেনও পায় আবার সিজার বেবিও হয়, এরকমও কেস আছে। তো থ্যাঙ্কফুলি আমার কোনোটাই হয়নি, রিয়েলি আই এম সো মাচ থ্যাঙ্কফুল যে আমার এরকম কোনো কিছুই হয়নি। তো তারপরে তো তিয়ারা হলো। এবার তিয়ারা হওয়ার পর এখানে মানে বেবি হওয়ার পর ওরা একটা পুরো একটা ব্রেকফাস্ট দেয়, সেখানে তোমার ফ্ল্যাগ লাগানো থাকে, সুইডেনের ফ্ল্যাগ লাগানো থাকে, পুরো একটা সুন্দর করে ব্রেকফাস্ট, সমস্ত কিছু ব্রেড ফ্রেড যা যা দেওয়া, তার সাথে জুস ফুস সব কিছু দেয়। প্লাস ওরা ডিউরিং দ্য পেন আর কি, ডিউরিং দ্য পেনও ওরা তোমাকে বলে যে জুস খাবে কিনা, ওয়াটার খাবে কিনা। মানে ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডকেও ওরা জিজ্ঞেস করছিল যে জুস বা ওয়াটার বা কফি বা এনিথিং এলস তুমি কি চাও কিনা। তো ওরা সব কিছু ওরা করে, দেখে যে কিছু চাই কিনা। প্লাস ওটা হওয়ার পর এটা পুরো একদম টেবিল সাজিয়ে সুন্দর করে ওটা দেখার মতো, আমি আমার ছবি, তোমরা ছবি দেখতেই তো পাচ্ছ, তো পুরো দেখি সুন্দর সাজানো আছে, পুরো ফুল টুল ফ্ল্যাগ ট্যাগ দিয়ে এরকম একটা করে। তারপরে বলে গ্রাতিস, মানে কনগ্রাচুলেশনস টু দ্য প্রাউড প্যারেন্টস, এরকম একটা ওরা একটা ছোট্ট কার্ডের মধ্যে লিখে দেয়। প্লাস এখানে পার্সোনাল নাম্বার, যেটা আমাদের সুইডেনে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম্বার, পার্সোনাল নাম্বার ছাড়া এখানে কিছুই হয় না। প্রত্যেকটা মানুষেরই এখানে যারা আছে প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল নাম্বার আছে। তো ওটা এখানে যারা জন্ম হয়, মানে যাদের বার্থ হওয়ার পরে পরে ওই নাম্বারটা সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দেয়। তো এরকম তিয়ারারও সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা একটা কার্ডের মধ্যে ওই নাম্বারটা লেখা ছিল, প্লাস কনগ্রাচুলেশনস এরকম সব কিছু লেখা ছিল। আর নামটাও তোমরা ওই দিনকেও যদি ভেবে রাখো, নামকে অনেকে আগে থেকে ঠিক করে রাখে, কারণ এখানে তো ইউএসএতে বোঝাই যায় যে মানে জেন্ডারটা বোঝা যায় যে গার্ল আর বয়, আর আগে থেকে তো বলেই দেয়। তো তোমরা নামটা আগে থেকেও ঠিক করে রাখতে পারো, বা 1 সপ্তাহ না 10 দিন মতো সময় আছে, তারপরেও বলতে পারো। তো আমরা টাইম নিয়েছিলাম একটু, আমরা পরেই বলেছিলাম আর কি নামটা। তো এভাবে হলো। তো আমি অ্যাকচুয়ালি এখানে হসপিটালে 2 দিন ছিলাম। এখানে আবার হসপিটালে রাখার ওই সময় একটা গল্প শুনছিলাম যে এখানে যেহেতু ওই সময় করোনার সময় নাকি অনেকে মানে অনেকের মুখে বিভিন্ন রকম শোনা যায় না, বেবি হওয়ার পর কি হবে হবে না হবে। তো আমি শুনছিলাম অনেকে নাকি ওই দিনকে ছেড়ে দিচ্ছি, অনেকে নাকি বাচ্চা হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, অনেকে 6 ঘন্টা রাখছে, অনেকে একদিন রাখছেও না। তো আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম, এরকম যদি না রাখি কী করবো, কিছু জানি না, মানে কীভাবে কী হবে। সমস্ত কিছু ট্রেনিং যেটা যখন আমি চেক আপ করাতে যেতাম, সমস্ত কিছু ট্রেনিং কীভাবে তুমি ব্রেস্ট ফিড করবে, কীভাবে বেবিকে অয়েল ম্যাসাজ করবে, এসব একটা না একটা পুতুলকে দিয়ে ওরা সমস্ত কিছু দেখায় পুরো একদম। প্লাস এখানে বেবিকে ম্যাসাজ করবে কি করে সেটার জন্য একটা ট্রেনিং হয়, বাট করোনার জন্য সে সমস্ত কিছু বন্ধ ছিল। প্লাস এখানে ফিজিওথেরাপিও হয়, মানে বিভিন্ন রকম প্রেগনেন্সির সময় কীভাবে ফিজিওথেরাপির জন্য একটা পুরো সেশন হয়। সেগুলো কিছুই আমার হয়নি, কারণ ওই সময় করোনার জন্য ওগুলো সব কিছু বন্ধ ছিল। বাট আদারওয়াইজ একটা গ্রুপ অফ প্যারেন্টস আসে, সবাইকে একটা ট্রেনিং দেয় কি সমস্ত, কারণ ওই সময় বিভিন্ন পেন হয়, বা তুমি কিভাবে তোমার সার্ভিসটা ওপেন মানে নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রিপেয়ার করবে, সমস্ত কিছুর জন্য ওরাও এই সমস্ত কিছু গাইড করে। বাট ওটা আমার হয়নি পুরো সেশনটা, ওগুলো সব বাদ ছিল। প্লাস ওরা বিভিন্ন বুকসও দিয়ে দেয় ওরা, যে এই কোন উইক্সে কি কি হয়, এরকম ফিল হবে, কতক্ষণ অন্তর কন্ট্রাকশন হবে, কখন তুমি মনে করবে হ্যাঁ তুমি এবার ডেলিভারি তোমার হবে, সমস্ত কিছু দেওয়ার জন্য বিভিন্ন বুকসও ওরা দিয়ে দেয়। এসব তো মানে অনেক কিছু ওরা সমস্ত গাইডেন্স দেয়। প্লাস এখানে ওয়েবসাইট, তোমাদের যে একটা নাম্বার বললাম 1177, যেখানে হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকলে ফোন করতে হয়, ওদের একটা ওয়েবসাইটও আছে 1177.se, সেখানেও সব কিছু তুমি দেখতে পারো, কি কি ব্যাপার স্যাপার সমস্ত কিছু তুমি চেক আউট করতে পারো ওই ওয়েবসাইটটা থেকে। তো যাই হোক, আমাকে এসব তো 6 ঘন্টা সমস্ত শুনে গেছিলাম, যে আমি বাড়িতেও বলেছিলাম যে এরকম ছেড়ে দেবে, সবাই ভয় পেয়ে গেছিলেন, বাট আমরাও ভীষণ ভয় পেয়ে গেছিলাম কি হবে। বাট কিছুই হয়নি, আমি পুরো 2 দিন ওখানে ছিলাম। অ্যাকচুয়ালি আমার ব্রেস্ট ফিডিং করতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমাকে 2 দিন রেখেছিল ওখানে, যে সব কিছু ট্রেনিং করার জন্য, ঠিকঠাক করার জন্য। তারপরে আমাকে ছেড়ে দিয়েছিল। আর তারপরে 2 দিন আসার পর মানে আর একটা হয় হচ্ছে যে এই ডেলিভারি রুমে তো বললাম তোমাদেরকে বাবাদেরকে অ্যালাউ করে, প্লাস এখানে বাবারাও সাথে থাকতে পারে, মাদের সাথে বাবারা একটা পুরো রুম দিয়ে দেয়, ওখানে সবাই পুরো প্যারেন্টসরা দুটো প্যারেন্টসই থাকতে পারে রুমে। কিন্তু করোনার জন্য সেটা আবার বন্ধ ছিল, মানে করোনার জন্য ডেলিভারি রুমে অ্যালাউ করছিল, তারপরে যখন জেনারেল বেডে দিল ওই সময় বললো চলে যেতে আমার হাজব্যান্ডকে, আদারওয়াইজ থাকতে দেয়। অন্য নর্মাল টাইম হলো যেরকম এখন থাকতে দিচ্ছে, আবার ওটা অ্যালাউ করছে, কিন্তু আমার সময় ওগুলো অ্যালাউ করছিল না। তো আমি একাই ছিলাম আমার বেবিকে নিয়ে। তো আমি 2 দিন মোটামুটি তোমাদেরকে বললাম ছিলাম, যেহেতু আমার ব্রেস্ট ফিডিংয়ে প্রবলেম হচ্ছিলো সেই জন্য আমাকে 2 দিন রেখেছিল। তো আফটার 2 days আমি আসলাম, বাড়ি ফিরলাম।
তো ওই সময় খুব মন খারাপ করছিল, কারণ কি কেউ নেই আমাদের ওখানে। যেরকম সবাই ইয়ে থাকে বাচ্চাকে ওয়েলকাম করার জন্য, আর এখানে তো সবাই ফোনেই ছিল, মানে মোটামুটি সবাই তো ভিডিও কল কখন দেখবে বেবিকে কখন দেখবে, ভিডিও কল করার জন্য সব রেডি ছিল। তো ওই সময় খুব কষ্ট হচ্ছিল যে কেউ নেই, খালি আমরা দুজন, আর কেউ রিসিভ মানে ওয়েলকাম করার জন্য কেউ নেই। মা বাবা ওখানে খুব কষ্ট পাচ্ছিল। আমার দিদির মেয়ে তো খুব এক্সাইটেড ছিল, ও তো ছোট, ও 8 years old, ও ভীষণ এক্সাইটেড ছিল পুচকে বেবিকে দেখার জন্য। ওরকম দেখেনি তো, আমার পুরো একদম প্রেগনেন্টের সময় দেখতে বলতো, মনি দেখি তোমার পেটটা কত বড় হলো, এরকম করতে করতো। তো ও ভীষণ এক্সাইটেড ছিল যে কবে দেখবে ও তিয়ারাকে। তো খুব কষ্ট হচ্ছিল ওই সময়, অফকোর্স, যে কেউ নেই ওয়েলকাম করার জন্য, আমরা দুজনেই। তো যাই হোক, ওই সময় এমন অবস্থা, কিছু করার নেই, সব কিছু মেনে নিতেই হয়েছিল। তো আমরা দুজনে নিয়ে আসলাম তিয়ারাকে, আনলাম, ব্যাস তারপর শুরু হয়ে গেল যাত্রা, শুরু হলো, এখনো ইটস কন্টিনিউইং। তারপরে তিয়ারা আসলো, তারপরে এখানে আর একটা হয়, তবে তিয়ারার জন্য এবার একটা মিডওয়াইফ অ্যালট করে দেয়। এখানে বললাম না, ডাক্তারের কোনো ওখানে মানে ব্যাপার নেই, ডাক্তার ওকে 6 months একবার চেক করেছিল, আর একবার 1 year চেক করলো। আদারওয়াইজ মিডওয়াইফই দেখে এখানে সমস্ত। প্রতি মাসে একটা করে রুটিন চেক আপ থাকে, সবই মিডওয়াইফই দেখে থাকে। তো ফার্স্ট টাইম মিডওয়াইফ বাড়িতে আসে, যেটা তিয়ারার 1 সপ্তাহ, মানে ও বাড়ি আসার 1 সপ্তাহ পর মিডওয়াইফ এসেছিল। মিডওয়াইফ এসে সমস্ত কিছু জিজ্ঞেস করে। আর ওরা ফার্স্টে এসে জিজ্ঞেস করেছিল, ডিড ইউ হিয়ার অ্যাবাউট চাইল্ড ডেথ? ফার্স্ট কোয়েশ্চেন ওটা। আমরা তো শুনে পুরো ভয় পেয়ে গেছি, বাট দে আর সেইং চাইল্ড ডেথ। বাট এটা একটা হার্শ রিয়েলিটি, এটা হয়। কারণ কি অনেক সময় কি হয়, এখানে আমরা ঠান্ডার জায়গা, তো এখানে আমরা অনেক মোটা মোটা লেপ গায়ে দিই। তো এখানে সবসময় প্রথম থেকেই বারণ করে যে বাচ্চাকে কখনো কাছে নিয়ে শোবে না। যদি তুমি জেগে থাকো তাহলেই কাছে নাও, আদারওয়াইজ তুমি ঘুমালে কখনো বাচ্চাকে কাছে নিয়ে শোবে না। এটা আমাদের ইন্ডিয়াতে শুনতে খুব খারাপ লাগে। অনেকে বলে বাবা জন্মের পর থেকে বাচ্চা আলাদা খাটে শোবে, বাট এটা রিয়েলি, এটা মানে সত্যি, মানে আলাদা শুতেই হয়। কারণ কি আমরা এখানে মোটা মোটা লেপ ব্যবহার করি। তো লেপের সময় বা তুমি ঘুমের সময় তোমার কোনো সেন্স থাকে না, যতই তুমিও টায়ার্ড থাকো, ওই সময় বাচ্চা হওয়ার পর তোমারও শরীর খারাপ থাকে। তো তুমি ঘুমানোর সময় কি হয়, বাচ্চার মুখটাও তো ঢেকে যেতে পারে না, তো ওইটুকু বাচ্চা পুরো অত মোটা গদিতে, তো বুঝতেই পারছো। তাই জন্য বলে যদি জেগে থাকো, কনসিয়াস অবস্থায় থাকো, তাহলেই কাছে নিয়ে শোবে, আদারওয়াইজ বাচ্চাকে সবসময় অন্য ক্রিবে ঘুম পাড়বে। সেই জন্য ওরা ফার্স্ট দিন থেকে ক্রিব আমাদের থাকতেই হবে। তো ওরা সমস্ত কিছু চেক করে যে তোমার বাড়িতে ক্রিব আছে কিনা, ক্রিব ইন দ্য সেন্স বেবি কট, ক্রিব আছে কিনা, বাড়ির এনভায়রনমেন্ট কিরকম, সবকিছু ওরা চেক করে বাড়ি ফার্স্ট দিন, মানে আফটার 1 week এসে সবকিছু তুমি ঠিক আছো কিনা, যে তুমি প্যারেন্ট হওয়ার জন্য তুমি যোগ্য কিনা, সমস্ত কিছু ওরা চেক করে। তো এই সমস্ত কিছু ওরা আমাদের বলে টলে যে কখনো শোয়াবে না বাচ্চাকে অনেক সময় আমরা কি করি, আমরা নিজেরাও তো মনে করো, আমাদের দেখবে পোস্টপার্টাম ডিপ্রেশন একটা মাদের হয়, যে আফটার ডিপ্রেশন কিছু ক্ষেত্রে আমরা একটু হয়ে যায়। তো তাই জন্য এক সময় কি বাচ্চা ঘুমোচ্ছে না, তো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, কেন ঘুমোচ্ছে না, তো ঝাঁকাতে থাকি মাথা ফাতা। তো ওটা একটা প্রবলেম হয় বাচ্চাদের, হঠাৎ করে বাচ্চাদের কাঁধটা তো ওই সময় নরম থাকে না, তো বাচ্চার কাঁধটা হঠাৎ করে পড়ে গেল। তো এইসব বলে তুমি যদি ওরকম ডিপ্রেস থাকো বা ফ্রাস্ট্রেটেড থাকো, স্ট্রেস থাকো, তো বাচ্চাকে পাশে ক্রিবে রেখে দেবে। যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডকে দিয়ে দেবে, তুমি না পারলে ছেড়ে দাও, কিন্তু তুমি নিজে নেবে না। আদারওয়াইজ হাজব্যান্ড বাড়িতে না থাকলে তুমি যদি বাড়িতে একা থাকো, দেন ক্রিবে রেখে দেবে। ও কাঁদলে কাঁদুক, বাট তুমি ততক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছ, ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে নেবে না। তো এই সমস্ত কিছুগুলো আমাদেরকে বলে। আর অ্যাকচুয়ালি এগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে রিলেভেন্ট না, কারণ ইন্ডিয়াতে কি হয়, আমরা আমাদের রিলেটিভস থাকে, মা বাবা বা আমরা কোনো মেড সমস্ত কিছু আমরা এগুলো অ্যাপয়েন্ট করি। বাট এটা তো এখানে পুরো সোললি তুমি আর তোমার হাজব্যান্ড রেসপন্সিবল, আর কেউ এখানে নেই। তো এই জন্য এগুলো এখানের ক্ষেত্রে ইজ রিয়েলি রিলেভেন্ট ফর সুইডেন, বা যেখানে মা বাবা একা আছে, নট ফর সুইডেন, অন্য কান্ট্রিজও হতে পারে, বাট যেখানে তুমি আর তোমার হাজব্যান্ড সোললি রেসপন্সিবল। তো এই সমস্তগুলো ওরা আমাদেরকে বোঝায়, যেগুলো বলে দেয়, যেগুলো এগুলো করবে। আর এগুলো রিয়েলি আমরা ফিল করেছি। সত্যি অনেক সময় কি হয়, যে হঠাৎ করে আমি স্ট্রেসড হয়ে গেছি, ভাল লাগছে না, এগুলো এরকম হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড, এখানে কি হয়, যারা হাজব্যান্ড বা বাবারা অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পর 10 দিন একটা ছুটি পায়। ওটা হচ্ছে ফার্স্ট ছুটি, তুমি 10 দিন ছুটি নিতে পারো। আর আমার প্যারেন্টাল লিভ চালু হয়ে গেছিল, যেটা হচ্ছে 240 days, আর আমি আপ টু 80% স্যালারি পেয়েছিলাম। তো আমার পুরো প্যারেন্টাল লিভ চালু হয়ে গেছিল 240 days। আর এখানে 240 days শুধু মারা না, এখানে 240 days বাবারাও পায়।
যেটা আমার হাজব্যান্ডের সেই 240 ডেজটা এখন অবধি জমা আছে। আর 240 ডেজ তুমি একটা নাও নিতে পারো বা ব্রেক করে নিতে পারো। অনেকে কি করে 6 মাস পর জয়েন করে যায়, বা 240 ডেজটা জমা থাকে, ওটা আবার পরে কোনো সময় আপ টু 4 ইয়ার্স পর্যন্ত 240 ডেজটা তুমি যে কোনো সময় নিতে পারো। যেরকম আমার হাজব্যান্ডের ব্যাপার এখনো 240 ডেজ জমা আছে, ও আপ টু 4 ইয়ার্স, তিয়ারা 4 ইয়ার্স আগে নিলেই চলবে। তো 10 ডেজ এক্সট্রা পায়, প্লাস 240 ডেজ তো পাই। তো এইসব ব্যাপারগুলো তো এখানে ভীষণই সুবিধা, মানে পেতেই মানে পাবে সমস্ত কিছু, তো খুব সুবিধা। তো আমার হাজব্যান্ড মোটামুটি 10 দিন নিয়েছিল, প্লাস ও আরও কিছু নিজের লিভ থেকে কিছুদিন ছুটি নিয়েছিল। তো 1 মাস মোটামুটি ও ছুটে, আর ওই সময় ভালো হয়েছিল যে ওই সময় আমাদের সামার ভ্যাকেশন ছিল, কারণ তিয়ারটা জুন মাসে হয়েছিল, তো ওই সময় সামার ভ্যাকেশন চলে আমাদের এখানে। এখানে সামার ভ্যাকেশন লোকে 4 উইকস 5 উইকস পর্যন্ত সামার ভ্যাকেশন নিতে পারে, যেটা খুবই ভালো। তা ওই সময় 4 উইকস 5 উইকস মতো ছুটি নিতে পারে। তো আমার হাজব্যান্ডও ওরকম লম্বা ছুটি পেয়েছিল, তো মোটামুটি 1 মাস 1.5 মাস মতো বাড়িতেই ছিল। আর তখনও এখানে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়নি, কারণ তখন জুনে হয়েছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে নভেম্বর 2020 পর থেকে এখানে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়। তো তখন তারপরে 1 মাস মোটামুটি আমার সাথে ছিল, সবকিছু ওই করতো। তখন ওই ছিল আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, সবকিছু ওই পুরো টেক কেয়ার করতো আমাদের, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে সমস্ত কিছু ওর ওপর ভার করেছিল। তো ওই সময় তো প্রচুরই স্ট্রাগল গেছে আমাদের ওই সময়, কারণ আমি কিছু করতে পারতাম না, ওকে সবকিছু করতে হতো। তারপরে বাচ্চার সমস্ত কিছু আমাদের প্রথমবার বাচ্চা সমস্ত কিছু করছিলাম, কি করে তেল মাখাবো সমস্ত দেখিয়ে দিয়েছিল, বাট নিজে হাতে করা একটা ডিফারেন্স তো আছেই। তো ওখানে তো যাই হোক, আস্তে 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 সব কিছুই করে উঠতে পেরেছি। আর তো সব কিছুই তেল মালিশ থেকে সব কিছু করতে করতে ইউটিউব দেখে সব কিছু শিখতাম, বা এটা ওটা সব কিছু দেখে টেকে এগুলো শিখতাম। আমার হাজব্যান্ড সবকিছু করেছিল, কিন্তু আর আমরা যখন শুনেছিলাম মানে আমার শ্বশুর শাশুড়ি মামুনি বাবা কেউ আসতে পারবে না, তখন তো পুরো দিশেহারা হয়ে গেছিলাম যে কি করব, আমরা কিচ্ছু জানি না। কিন্তু সবকিছু না করতে করতে মানুষ হয়েই যায়। মানুষের কাছে যখন অপশন থাকে না, যখন জানে এই জিনিসটা আমাকে করতেই হবে, তখন দেখবে সবকিছু আপনা আপনি সবকিছু হয়ে যায়। তো আমাদের সবকিছু আমরা করে নিতে পেরেছিলাম, সবকিছু করে উঠতে পেরেছিলাম। মানে 1 মাস তো আমি আমার হাজব্যান্ডের সবকিছু করেছিল, আর 1 মাস পর আমি সবকিছু আস্তে আস্তে স্টার্ট করেছিলাম, রান্না বান্না সবকিছু আমি আস্তে আস্তে স্টার্ট করেছিলাম। আর এখানে ওয়াকেও নিয়ে যেতে হয়, তোমাদেরকে বলেছিলাম যে তিয়ারা মানে এখানে তো বলে ফার্স্ট দিন থেকেই মানে হওয়ার পর থেকেই ওয়াকে বের করো, কিন্তু আমাদের একটা রুল থাকে যে 3 মাস বের করবো না বাচ্চাকে। কিন্তু এখানে 3 মাস অবধি আমি ওয়েট করতে পারিনি, কারণ তিয়ারা ঘুমটাও ছোট থেকে একটু প্রবলেম, এখন অবধি তিয়ারা ঘুম নিয়ে প্রবলেম। তো আমরা যখন মিডওয়াইফকে বলতাম যে ও ঘুমোয় না ঠিক করে, ওর একটু ঘুমটা একটু প্রবলেম, তখন বলতো ওকে বাইরে নিয়ে যাও, ওকে বাইরে ফ্রেশ এয়ার দাও ওকে, তাহলেও ঘুমোবে ভালো করে। তো তখন তাই করতে থেকে আমরা 1 মাস অবধি ঘরে ছিলাম, তারপর থেকে আমরা তিয়ারাকে নিয়ে বেরোতাম। আর ওই সময় থ্যাঙ্কফুলি ওই সময় ওয়েদারটা ভালো ছিল, কারণ ও তো যেহেতু সামারে ছিল, সামারে এখানে ওয়েদার তো ভালোই থাকে। তো তখন তিয়ারাকে নিয়ে বেরোতাম রোজই আফটার 1 মান্থ। তো তিয়ারা তাই করতো, স্ট্রলারে যখন ওকে নিয়ে বেরোতাম ও স্ট্রলারের মধ্যেই ঘুমিয়ে যেত আর কি। তো ওটা খুব কাজ দিয়েছিল অ্যাকচুয়ালি। তো প্রচুর ওয়াক করতাম আমরা, এরকম না যে হওয়ার পর থেকে রেস্ট নেবো, আমরা এখান করে ওয়াকে যেতাম যাতে শরীরটাও ভালো থাকে। বসে গেলে দেবে বসেই যায়, তার জন্য আমার খুব একটা না ওয়েট পুট অন হয়নি। আফটার ডেলিভারি অনেকের ওয়েট গেন হয়ে যায়, তো আমার খুব একটা ওয়েট গেন হয়ই নি বেসিক্যালি। তো আমি নর্মালি ছিলাম, মানে প্রেগনেন্ট হওয়ার আগে যে ওয়েট ছিল ওই ওয়েটেই আমি আবার ফিরে এসেছিলাম, খুব একটা ওয়েট পুট অন হয়নি আফটার ডেলিভারি। তো রোজই বেরোতাম, সব কিছু করতাম টিয়ারাকে নিয়ে, রান্না বান্না যা যা করার আস্তে আস্তে সব কিছুই করতাম, কিছুই প্রবলেম তো হয়ইনি। তো আমি সকালবেলার দিকে চান করতাম, তখন আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে যেত, অফিসে চলে যেত, তো ও আসার পর সব কিছু করতাম। আর রান্না বান্না ফার্স্ট ওই কিছু করে যেত, রান্না বান্না সন্ধ্যাবেলায় ও সব কিছু এসে করে দিত, আমরা লাঞ্চটা খেয়ে নিতাম। টিয়ারাকে নিয়ে তো কিছু পসিবল না অত ছোট বাচ্চাকে নিয়ে। তো আবার হাজব্যান্ড যখন ফিরতো সন্ধ্যাবেলা সব কিছু আমার রান্না বান্না তখন আমি করতাম। তার আগে তো বললাম তোমাদের হাজব্যান্ডের সব কিছু করতে হতো। তো এইভাবে সমস্ত কিছু কেটে যাচ্ছিল আস্তে আস্তে। তো 1 মাস 2 মাস আমরা ওর ফটোশ্যুট করতাম বিভিন্ন মাসের, এখানে তো আর কিছুই নেই, এগুলো করা ছাড়া আর কি করবো। এইভাবে আমরা 1 মাস 2 মাস, তারপরে আমাদের আবার বাড়ি চেঞ্জ করার গল্প আসলো। তো আবার আমরা নভেম্বরে এই ফার্স্ট হ্যান্ড কন্ট্রাক্টে এসেছিলাম, তো আমরা আবার এই বাড়িতে আসলাম আবার 1 নভেম্বরে। তো আমাদের আবার বাড়ি চেঞ্জ হয়ে গেল। তো এবার তিয়ারাকে নিয়ে বুঝতে পারছো, দুজন মিলে থাকলে তো কোনো প্রবলেমই হয় না। তিয়ারা ওইটুকু বাচ্চা, তিয়ারা যখন জাস্ট ওর 5 মান্থস বেবিও, তো 5 মাসের বাচ্চাকে নিয়ে
পুরো চেঞ্জ করা, পুরো শিফটিং, মানে পুরো হ্যাপা আর কি। কিন্তু সেবারে আমি কিছুই আমার হাজব্যান্ডকে খুব একটা হেল্প করতে পারিনি। তো তাই জন্য আমার হাজব্যান্ডের সমস্ত কিছু ওই গোছাতো ফোচাতো। আর এবারে ক্লিনিংয়ের দায়িত্ব আমরা একদমই নিইনি, কারণ ওই বাড়িটা আমাদের বড় ছিল, তো আমরা ক্লিনিং এজেন্সি হায়ার করেছিলাম সব কিছু। তো ওরাই সব কিছু ক্লিনিং করে দিয়েছিল। কিন্তু ক্লিনিং করার আগে পুরো খালি করতে হবে তোমাকে, একটা জিনিস যেন না থাকে। পুরো বাড়ি আমরা পুরো খালি টালি করে যখন এখানে এই বাড়িতে চলে আসলাম, তারপরে ক্লিনিং এজেন্সি ওই সমস্ত বাড়ি সব কিছু ওরা পরিষ্কার করে করছিল। তো এইভাবে তো তিয়ারার 5 মান্থস অব্দি হয়ে কেটে গেল। এবার তো অন্নপ্রাশন করতে হবে তিয়ারার, কিন্তু আমরা অন্নপ্রাশনে যেতে পারবো না ইন্ডিয়া, কারণ ওই সময় করোনার সময় কি করে ইন্ডিয়া যাব। তো ডিসেম্বরে তিয়ারা 7 মান্থস হয়েছিল। তো আমাদের আবার মানে মন খারাপের এই সমস্ত ইভেন্টগুলো যখনই আসতো তখনই মন খারাপ মানে আরো বেশি করে করতো। তো আমাদের ভেবেছিলাম যে আমাদের যখন বেবি হবে তার অন্নপ্রাশনটা বড় করে করবো, আর সব মা বাবারাই ভাবে সেটা। আমরা একটু স্পেশালি ভেবেছিলাম, কারণ কি আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই অন্নপ্রাশনটা খুব একটা বড় করে হয়নি। দুজনেরই দাদু রিলেটেড প্রবলেম ছিল। আমার দাদু অ্যাকচুয়ালি ওই সময় মারা গেছিলেন, আর আমার হাজব্যান্ডের দাদু ওই সময় অসুস্থ ছিলেন। তো তাই জন্য আমাদের দুজনেরই অন্নপ্রাশনটা খুব একটা বড় করে হয়নি। তো আমরা ভেবেছিলাম আমাদের বাচ্চা হবে তার অন্নপ্রাশনটা আমরা খুব বড় করে জাঁকজমক করে করব, কিন্তু সেটা তখন অবধি হয়ে ওঠেনি। তো 6 মান্থ তো 7 মান্থসে ওর অন্নপ্রাশন হয়। তো আমাদের মানে থ্যাঙ্কফুলি আমাদের যে নেবার তারা হচ্ছে বাঙালি। তো আমাদের যে নেবার, তো ওনাকে বললাম তো আমরা এরকম অন্নপ্রাশন করবো, তো তুমি ওকে পায়েস ভাত এই সমস্ত কিছু ওকে খাইয়ে দিও আর কি। তো বললো ঠিক আছে, কোনো প্রবলেম না। তো ভালো, তো ওনারাই এসেছিল আমাদের বাড়িতে। তো আমার মেয়েকে উনি খাইয়েছিলেন ভাত যা যা খাওয়ানো টাওয়ানো। আর টিয়ারার এই সময় ইন্ডিয়ান ক্লথসও কিছু ছিল না, তো আমরা এখানে একটা বুটিক থেকে ইন্ডিয়ান ক্লথস কিনেছিলাম ওর। ওই সময় তো ওইভাবেই আমরা ছোট্ট করে আবার আমাদের নিজেদের মতো আমরা ঘরের পুরো ডেকোরেট করেছিলাম। আর ওর প্রতিটা মান্থের বার্থডেও আমরা সেলিব্রেট করতাম। তো অন্নপ্রাশনটাও আমরা পুরো একদম সুন্দর করে এটা ওটা আমাদের যেটুকু হ্যান্ডমেড আমরা কিছু জিনিস দিয়ে আমরা ডেকোরেট করেছিলাম। বিভিন্ন রান্নাবান্না, সমস্ত কিছু রান্নাবান্না করেছিলাম। বই পেন এগুলো সব কিছু আর কি, সব যেরকম করা হয় ইন জেনারেল, তো সব কিছু করেছিলাম। অন্নপ্রাশনটা খুব ভালোভাবে এই সময় ছোট্টর মধ্যে ভালোই কেটেছিল, আমরা বেশ ভালোই লেগেছিল, কেটে গেছিল। তো এইভাবে কাটতে কাটতে তারপরে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম এভাবে। তখন সিচুয়েশনটা একটু বেটার হয়েছিল ইন্ডিয়ার, মানে ফেব্রুয়ারি মার্চ নাগাদ। আর আমরা শুনছিলাম আমাদের অনেক চেনা জানা ইন্ডিয়া থেকে ঘুরে আসছে। তো আমরাও ভাবলাম এবার রিস্কটা একটু নেওয়া যাক, আমরা আবার ইন্ডিয়া যাই। কারণ কি আমরা এখানে আসার পর থেকে তখনও অবধি ইন্ডিয়া যাইনি, মানে আমাদের এত বছর অবধি ইন্ডিয়া আমরা তখন অবধি যাইনি। তারপরে তিয়ারা হয়েছে, কেউ দেখেনি। ও আস্তে আস্তে বড় হয়ে উঠছে, কেউ ওকে পাচ্ছে না। ওরও তো একটু দাদু দিদা বা ঠাকুমা সবারই একটু আদরটা পাওয়া দরকার। তো আমরা ভাবলাম এবার আমাদের ইন্ডিয়া যেতেই হবে, বাই হোক আর বাই হোক। তো সব ভাবতে ভাবতে আমরা টিকিটটা কেটেই ফেলি। কিন্তু টিকিট কাটার পর থেকেই সেগুলোকে আসতেই থাকে, ইন জেনারেল টেস্টিং রিলেটেড। সব থেকে বড় হচ্ছে যে আমাদের তো আরটিপিসিআর টেস্ট করতে তো হয়েছে, তিয়ারাকেও আরটিপিসিআর টেস্ট করতে হচ্ছে। ওইটুকু বাচ্চার আরটিপিসিআর টেস্ট করতে হচ্ছে, তখন তিয়ারা জাস্ট 8 মান্থস ওল্ড। তো ওইটুকু বাচ্চারও আরটিপিসিআর টেস্ট করতে হচ্ছে। জানি না কিভাবে কি ওরা পেলো, আমি জানি না। জাস্ট ওর তো মুখে একটু লাগালো আর কানের মধ্যে ঢোকালো, কারণ ও কান্নাকাটি কিছুই করেনি। ওকে যখন টেস্ট করাতে নিয়ে গেলাম, ওকে কান্নাকাটি তো কিছুই করেনি, ও ঠিকঠাকই চলে হয়ে উঠলো। তো আমরা আমরা লুফথানসা এয়ারলাইন্সে গেছিলাম, তো ভায়া দিল্লি হয়ে। তো দিল্লিতে পৌঁছে তো আমাদের আবার টেস্ট করতে হয়েছিল, জাস্ট মানে ওখানে স্যাম্পেলটা দিয়ে আসতে হয়েছিল, বাড়িতে অব্দি রিপোর্ট আসবে।
তো আর ওই সময় আমার দাদারও বিয়ে হঠাৎ করে ঠিক হয়, দাদা মানে আমার কাকার ছেলেরও বিয়েও হঠাৎ করে মানে বাই কোইন্সিডেন্স ওর বিয়ে ঠিক হয়। আর আমার মনে মনে খুব ইচ্ছে ছিল আমরা ওর বিয়েতে যেন যেতেই পারি। আমি মানে আমার বিয়ের পর একটা বিয়ে বাড়ি অবধি খাইনি, তো আমার খুব ইচ্ছে ছিল ওর বিয়েটা যেন আমি অ্যাটেন্ড করতে পারি। ওকে সবসময় বলতাম তুই প্লিজ আমাকে আগে থেকে বলবি, দেখ যে আমার তোর বিয়েতে আমি মিস করতে চাই না। তো কোইন্সিডেন্টলি ওর বিয়েটা ওই সময় ঠিক হয়েছিল। আর আমাদেরকে দিল্লিতে অ্যাকচুয়ালি স্যাম্পল দিয়ে আসতে হয়েছিল, আর বলেছিল যে 1-2 দিনের মধ্যে রিপোর্ট আসবে। তো আমার তো খুব টেনশন, এবার যদি পজিটিভ আসে তাহলে তো আইসোলেশনে থাকতে হবে, বিয়ে বাড়ি মাথায় গেল, মানে কাছে গিয়েও আমি আর বিয়ে বাড়ি ইয়ে করতে পারবো না। তো ওর 24 তারিখে বিয়ে ছিল, আমরা 22 তারিখে 22শে ফেব্রুয়ারি আমরা ইন্ডিয়া পৌঁছেছিলাম। তো খুব ভয় ছিলাম যে কি হবে পৌঁছতে পারবো কিনা। তো যাই হোক থ্যাঙ্কফুলি কোনো পজিটিভ ব্যাপার আসেনি, নেগেটিভই ছিল। বিয়ে বাড়ি সবকিছু ফুল মস্তিতে কেটেছে আর কি, তো ভালোই কেটেছে। তো এবার আমরা ওই সময় যেহেতু আমরা ইন্ডিয়া যাচ্ছি, আমরা প্ল্যান করেছিলাম তিয়ারার ওখানে অন্নপ্রাশনে, মানে অন্নপ্রাশনটা তো হবে না, জাস্ট লোকজনকে খাওয়ানো, তো সেরিমনিটা আমরা করব। তো ওই সময় 100 কাউন্ট এরকম কিছু একটা রুলস ছিল, মানে ওই সময় বিয়ে বাড়ি সবকিছু তো হচ্ছিল, তো আমরা ভেবেছিলাম যে সবকিছু মেনটেন করেই করবো আর কি। তো সবকিছু মেনটেন করে তিয়ারার অন্নপ্রাশনটাও আমরা ওই সময় করি, বড় করে একদম সুন্দর করে যা যা করার সবকিছু করি। তো অ্যাটলিস্ট আশাটা পূর্ণ হয়েছে আমাদের যে আমরা ভালোভাবে ওর অন্নপ্রাশনটা করতে পেরেছি, সবকিছু দিয়ে এটা ওটা করে ভালোভাবে কাটিয়েছিলাম। আর মোটামুটি কেউ অসুস্থ হয়নি, সবাই ভালোই ছিল, সুস্থ ছিল। সবকিছু রেগুলেশন মেনটেন করি, হাইজিন মেনটেন করি আমরা করেছিলাম ওর অন্নপ্রাশনটা। তো তিয়ারার অন্নপ্রাশনও হলো, সবকিছু হলো, দাদু ঠাকুমা, দাদু দিদা সবার সাথে তিয়ারা দেখা হলো, সবাই তো খুশিতে আত্মহারা, পুরো তিয়ারাকে ফার্স্ট টাইম দেখছে। তো সবকিছু খুশিতেই খুব ভালোভাবেই মানে কেটে গেছে আর কি দিনগুলো। প্রথম কষ্ট তো হয়েইছে, বাট কেটে গেছে সুন্দরভাবে, ইনিশিয়াল ডেজগুলো সুন্দরভাবে। তো এইভাবে আমরা পুরো দিনগুলো সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছি। আর তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে এই সমস্তগুলো শেয়ার করব, তো আজকে শেয়ার করতে পারলাম, তো খুব ভালো লাগলো আর কি আমার। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে মোটিভেট করো, আমাদের পাশে থাকো, আর প্লিজ সাপোর্ট করো। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সকলে ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততদিনের জন্য বাই। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ।